আসসালামু আলাইকুম। পণ্য বর্জনের ঘোষণার চক্রান্ত নাকি চাহিদা, আজকে এই আলোচ্য বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। আসলে বিশ্ববাজার, বিশ্ব অর্থনীতি, সার্বিকভাবে বিশ্বের সকল কর্মকাণ্ড সব কিছু মিলে একটা অস্থির সময়ের ভিতরে আমরা চলমান। প্রথমেই বলে রাখি যে আসলে এখানে ভুল বোঝার কোনো অবকাশ নেই। আমিও মুসলমান, তবে কিছু কথা না বললেই নয় এই পণ্য বর্জনের ঘোষণা চক্রান্ত নাকি চাহিদা, এই বিষয়টা নিয়ে সারা বিশ্বব্যাপী পণ্য বর্জনের ডাক দেওয়া হয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে ফ্রান্স, তার প্রতিবাদ স্বরূপ। সেই প্রতিবাদে একজন মুসলিম হিসাবে আমি অন্তর্ভুক্ত। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে যে আমরা প্রতিবাদ তো করছি, কিন্তু আসলে এটা কি জন্য করছি? হ্যাঁ, চারিদিকে আমরা বলতেই পারি, সারা দেশের লোক সবাই, সারা পৃথিবীর মুসলমান বলতেই পারি আমরা ইমানি শক্তির জোরে এই কাজটা করেছি। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ সম্মানিত ঘোষণা করেছেন, সেখানে মানুষ হয়ে আমরা কিভাবে তাকে অসম্মান করি? নবী করিম আমাদের প্রাণের স্পন্দন। কিন্তু এখন যদি যুক্তির দিক থেকে আসি, তাহলে জিনিসটাকে যদি আমরা এভাবে তুলে ধরি, আসলে এই পণ্য বর্জন বিষয়টা আসলো কোত্থেকে? পণ্য বর্জন করব, এটাই কি আমাদের সিদ্ধান্ত? পণ্য বর্জন করে কি হবে? কার বিরুদ্ধে পণ্য বর্জন করছি? কেন করছি? যারা বলছি পণ্য বর্জন করলাম, তারা কতটা শক্তি নিয়ে বলছি? অ্যাকচুয়ালি সেই আমরা যা পণ্য বর্জন করলাম সেটা ইফেক্টেড কতটুকু? এই সার্বিক বিষয়গুলো একটু ভেবে দেখা দরকার। আমাদের পৃথিবীতে একজন খলিফা আছে, আমরা মুসলমান হিসাবে আমরা একজন খলিফাকে পেয়েছি, যার নাম এরদোয়ান, তুরস্কের প্রেসিডেন্ট। আমরা দেশের ভিতরে আন্দোলন করে সরকারকে অনেক কিছুই বলতে পারি, এই করতে হবে, সেই করতে হবে, নবীজিকে অসম্মান করেছে তার জন্য তার বিরুদ্ধচারণ করতে হবে, অনেক রকম সুপারিশই করতে পারি, সেটা ভালোভাবেও পারি, আন্দোলনের মাধ্যমেও বলতে পারি। কিন্তু আসলে ফ্রান্স হঠাৎ করে এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র কেন প্রদর্শন করবে? কথা নেই, বার্তা নেই, দুম করে অমনি একটা ব্যঙ্গচিত্র প্রদর্শন করে দিল। এটা কি আসলে কোনো উদ্দেশ্য ছিল, নাকি নিছক একটি পাগলামি? তো আসুন আমরা একটু দেখি যে আসলে বিষয়টা কি। আমার মতে প্রেসিডেন্ট এরদোয়ান বা তুরস্ক এই এবারকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে নিয়ে যে ব্যঙ্গচিত্র নিয়ে যে জিনিসটা ঘটে গেল, সারা পৃথিবীতে সারা মুসলমান উদ্বেলিত হয়ে পড়ল, এর জন্ম তুরস্ক থেকে। প্রেসিডেন্ট এরদোয়ানকে আমরা খলিফা হিসাবে জানি, অনেকে বলিও,
এবং খুব বলতে ভালোই শোনা যায়। একজন ইসলামের খলিফা আছেন যিনি মুসলমানদের জন্য সব জায়গায় কথা বলেন, ওআইসিতে কথা বলেন, সারা পৃথিবীতে মুসলমানদের পক্ষে কথা বলেন। তো একটু চিন্তা করে দেখেন তো, যে প্রেসিডেন্ট এরদোয়ান যে কথা বলেন, এই প্রেসিডেন্ট এরদোয়ান 1999 সালে নিজেই ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করার জন্য আবেদন করেছেন। উনি নিজেই 1999 সালে আবেদন করে বসে আছে যে তোমাদের ইউরোপীয় ইউনিয়নে ঠাঁই দাও, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন কিন্তু সেটা মানতে নারাজ। তারা কোনোভাবেই তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নে ঢুকতে দিবে না। কেন দিবে না? এটা নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন মত আছে, অনেক কথাবার্তা আছে, কিন্তু কমনলি যে কথাটা সামনে আসছে সেটা হচ্ছে উনি ঢুকতে পারবেন না। এক হচ্ছে মুসলমান প্রেসিডেন্ট হিসেবে, দুই হচ্ছে তার অনেকগুলো কর্মকাণ্ড বিতর্কিত বলে। উনি একটা সুযোগ গ্রহণ করেছেন মুসলমানদেরকে নিয়ে। আমাদের বাংলাদেশের মুসলমানরা অত্যন্ত সরল, নিরীহ এবং বলা চলে যে অত্যন্ত আবেগী, এবং এই আবেগকে পুঁজি করে শুধু বাংলাদেশ না, দক্ষিণ এশিয়ার অনেক দেশই আছে যেখানকার মুসলমানগুলো একটু আবেগীও। তুরস্কের বা মধ্যপ্রাচ্যের মুসলমানের থেকে অনেক বেশি আবেগী। এরা অতি সহজে একটা জিনিসকে মন থেকে রিসিভ করে, কোনো কিছু বাদ বিচার ছাড়াই। প্রেসিডেন্ট এরদোয়ান 1999 সালে ইউরোপিয়ান ইউনিয়নে ঢোকার চেষ্টা করেছেন। 2005 সালে এসে তার সেই ইউরোপিয়ান ইউনিয়নে ঢোকার কার্যক্রম শুরু হয়, কিন্তু অদ্যাবধি কিন্তু তিনি পারেননি। গত 2 মাস আগেও, 2 মাস না কিছু আগেও উনি এটা নিয়ে আবার রিমাইন্ডার দিয়েছে যে না, তাকে ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকতে দিতে হবে। তার আশা যিনি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যদি ঢুকতে পারেন, তার ক্ষমতার প্রভাবটা আরো বেশি ছড়াবে আর কি। তো এরকম একটা সময়ের মধ্যে দিয়ে যখন যাচ্ছিল, তো প্রেসিডেন্ট এরদোয়ানকে কেন ঢুকতে দিচ্ছে না? দেখেন খেয়াল করে, আমরা ফ্রান্সের পণ্য বয়কট করলাম। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকো, এই ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকো উনি সব থেকে কম বয়সী একজন প্রেসিডেন্ট হিসাবে যখন ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়, সারা বিশ্বে আলোড়ন পড়ে যায়। খুব জনপ্রিয় একজন প্রেসিডেন্ট ছিলেন। এই প্রেসিডেন্ট ম্যাকোর সাথে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সাংঘাতিকভাবে রাজনৈতিক, ব্যবসায়িক বিভিন্ন দিক থেকে টানাপোড়েন আছে। তো ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের একজন মেম্বার, এবং শুধু মেম্বার না, একজন বলিষ্ঠ মেম্বার। ফ্রান্স শুধু ইউরোপিয়ানের মেম্বার না, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টা যে দেশ আছে ভেটো পাওয়ার যুক্ত, ভেটো শক্তিতে বলিয়ান, তার ভিতরে ফ্রান্স একটা। তার মানে নিরাপত্তা পরিষদের 5টে স্থায়ী রাষ্ট্রের ভিতরে যদি ফ্রান্স একটা হয়, তাহলে বুঝতে হবে ফ্রান্সের সেই সুপারসনিক পাওয়ার, অর্থাৎ সামরিক সক্ষমতা কতটা। ফ্রান্স বিশ্বের বলা চলে 4 নম্বর অস্ত্র ব্যবসায়ী। চীনের পরেই ফ্রান্সের স্থান। তো এই ফ্রান্স চায় না যদি তার স্বার্থ রক্ষা না হয়, তাহলে তুরস্কের প্রেসিডেন্ট তুরস্ককে সাথে নিয়ে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করুক। এই তার সাথে শত্রুতা কেন? তার সাথে নানা দিকের শত্রুতা। লিবিয়া ও সিরিয়া, এইখানে এই জায়গাটা দখল করে আছে তুরস্ক ও রাশিয়া। তুরস্ক ও রাশিয়ার কল্যাণে লিবিয়া ও সিরিয়ার যুদ্ধটা চলমান, যেখানে ফ্রান্স প্রবেশ করতে পারেনি, বলা চলে হেরে গেছে। লিবিয়াতেও হারছে, সিরিয়াতেও হারছে। ওদিকে আর্মেনিয়ার নিয়ন্ত্রণে থাকা নাগার্নো কারাবাখ নামক একটা জায়গা, সেই জায়গাটা কেন্দ্র করে যুদ্ধে তুরস্ক
আজারবাইজানকে সমর্থন করে। এছাড়া আফ্রিকা নামক একটা, আফ্রিকায় যে ব্যবসা, সেই ব্যবসার ভিতরে 4টা দেশ খুব প্রাধান্য বিস্তার করে আছে, যার ভিতরে চীন, ভারত, আমেরিকা এবং তুরস্ক খুব প্রাধান্য বিস্তার করে আছে, যেখানে ফরাসি প্রেসিডেন্ট কিছুতেই ঢুকতে পারছেন না। এই জায়গাটা নিয়ে টানাপোড়েন আছে। তো এইভাবে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে তুরস্ক মোটামুটি কথা ফ্রান্সের সাথে সার্বিকভাবে বিভিন্ন দ্বন্দ্বে বিভিন্ন স্থানে জড়ায় গেছে। সবচেয়ে বড় ব্যাপার যে তুরস্ক আমেরিকার সাথে টেক্কা দিয়ে অস্ত্র কিনে রাশিয়ার কাছ থেকে। ফ্রান্স চাইছিল যে তার সাথে তুরস্কের চুক্তি হোক, কিন্তু হয়নি, তুরস্ক সেটা করেনি, না করে রাশিয়ার কাছে যায়। তো সেই জায়গাগুলোকে ধরে তুরস্কের প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকো কিছুতেই তুরস্ককে প্রাধান্য দিতে চায় না। এই আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে তুরস্কের উপরে যার পর নেই ক্ষোভ। অথচ তুরস্কের সব থেকে বড় ব্যবসা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন। করোনা পরবর্তী সময়ে এবং বিভিন্ন দ্বন্দ্বের ফলে গত 2 মাস আগে তুরস্কের মুদ্রার দর পতন ঘটে অসম্ভবভাবে, যা এখনো চলমান। তুরস্ক সেদিক থেকে একটা চিন্তা আছে। ওদিকে ফ্রান্সের করোনা পরবর্তী সময় যে অর্থনৈতিক মন্দা, সেটাও জাগিয়ে ওঠার চিন্তা ভাবনা আছে। আপনারা তো বলতে পারেন যে এত সব বিষয়ের সাথে অ্যাকচুয়ালি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক কি? হ্যাঁ, সম্পর্ক আছে। এটা গেল তুরস্কের পোর্শন। তুরস্কের জন্য ক্ষোভ তার একচাটিয়া মুসলমানের উপরে। এই জায়গা থেকে একটা জায়গা সে তার দেশের মানুষের কাছে বেশ ছোট হয়ে আছে। তুরস্ক, এই ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো এই বিভিন্ন দ্বন্দ্ব বিষয়গুলো নিয়ে যেটা সমাধান তারা করতে পারছে না, তার প্রভাব পড়ে স্থানীয় নির্বাচন। সে নির্বাচনে ম্যাকোর যে দল সাংঘাতিকভাবে পরাজিত হয়। ম্যাকো কিন্তু একটা বার্তা পেয়ে গেছে যে তার দল সামনের নির্বাচনে পরাজিত হতে যাচ্ছে। 2022 সালে ফ্রান্সের নির্বাচন। ফ্রান্সে মোট মুসলমানের সংখ্যা 8 থেকে 9% মোট জনগোষ্ঠীর। বাকি 90% ইহুদি, খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বী। তো তার জনগণের ভিতরে সেই পুরনো ভাবমূর্তি ফিরে নিয়ে আসার জন্য, তার ভোটের বাণিজ্য করার জন্য তাকে এই মুহূর্তে ইসলাম ধর্মটাকে সে ব্যবহার করেছে মাত্র। তাতে করে তার 10% ভোট চলে যাবে এভারেজে, কিন্তু 90% ভোট তার ঝুলিতে চলে আসবে, এমনটাই মনে করে সে এই জায়গাটায় হাত দেয়। শুধু এই জায়গাটায় হাত দেওয়ার এক ঢিলে সে অনেকগুলো পাখি মারার চেষ্টা করছে। একদিকে তার নির্বাচন, একদিকে তুরস্ককে একটা বার্তা দেওয়া এবং তুরস্কের প্রতি একটা নিষেধাজ্ঞা, মার্কিন কর্তৃক একটা নিষেধাজ্ঞা জারি করানোর জন্য মানে উঠে পড়ে লেগে বসে আছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকো এই ধরনের একটা কর্মকাণ্ড করে বসলেন, স্বভাবতই পৃথিবী উত্তাল হয়ে উঠল। এবং প্রথম এই তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তিনি আরব কান্ট্রিদের সাথে নিয়ে পণ্য বর্জনের ডাক দিলেন। উনি খুব ভালো করে জানেন পণ্য বর্জনের ডাক একটা ইস্যু মাত্র। এই ইস্যুটাকে রিসিভ করবে তারা, ডাক দিবেন তিনি, যতটা না আরব কান্ট্রি বা তিনি রিসিভ করবেন তার থেকেও রিসিভ বেশি করবেন আমাদের মতো দেশের যে মানুষগুলো আছে, ধর্মপ্রাণ মানুষগুলো আছে, তারা সেটাকে অত্যন্ত আবেগপ্রবণভাবে রিসিভ করবে। রিসিভ করার পরে উত্তেজিত হয়ে উঠবে। তো হয়েছেই তাই। তুরস্কের প্রেসিডেন্ট একটা চাল দিয়ে পণ্য বর্জন করার ডাক দিয়ে দিলেন। তো বলা হচ্ছে
যে এই পণ্য বর্জনে মধ্যপ্রাচ্য বেশ দারুণভাবে সাড়া ফেলে। আমাদের মুসলমানরা বলছে, আমরা বলছি মধ্যপ্রাচ্য এই করছে সেই করছে, পণ্য বর্জন করছে। আসলে কি পণ্য বর্জন করছে? আমি আপনাদেরকে যদি দেখাই, আপনারা দেখেন বলা হয়েছিল কুয়েতে সরকারিভাবে পণ্য বয়কট করছে, কিন্তু ঘটনা কিন্তু তা নয়। কুয়েতে সরকারিভাবে পণ্য বয়কট করা হয়নি। কুয়েতে সরকারের ফরাসি পণ্য বয়কট করা হয়নি। বয়কট করেছে কে? বয়কট করেছে একটি বেসরকারি সংস্থা। কিছু দোকানপাট থেকে কিছু মাল জিনিস সরাই নিয়ে গেছে, কিন্তু এই কিছু মাল জিনিস সরানো কি পণ্য বয়কট? পৃথিবীর কোনো কান্ট্রি সরকারিভাবে পণ্য বয়কট করেনি। সরকারিভাবে কেউ পণ্য বয়কট করেনি। অস্থায়ীভাবে বেসরকারি সংগঠন তাদের ব্যবসা বাণিজ্য কেন্দ্র থেকে কিছু কিছু পণ্য সরাই নিছে, একদিনের জন্য, দুদিনের জন্য। আসলে সবগুলোই উঠে যাবে, কারণ তারা জানে এই পণ্যগুলো আবার মার্কেটে উঠবেই। তো এই পণ্য বয়কটের ঘোষণায় আগে আমি যদি বাংলাদেশের দিকে ফেরত আসি, ফ্রান্সের কি কি প্রবেশ করে? রাসায়নিক দ্রব্য, সুগন্ধি, প্রসাধনী সামগ্রী, ফার্মাসিউটিক্যালস ও কৃষিভিত্তিক আইটেম। এখন আমরা 90% মানুষ বলছি যে পণ্য বর্জন করতে হবে। আমিও বলি হ্যাঁ, পণ্য বর্জন করতে হবে। তারপর আপনার দেশের ভিতরে অলরেডি কৃষিভিত্তিক সকল আইটেম, ফার্মাসিউটিক্যালসের কথা বাদই দিলাম, অল্প সামগ্র ওষুধ জমিয়ে আছে, কিন্তু রাসায়নিক আর কৃষিভিত্তিক এই দুটো জায়গা যদি আপনি ছেড়ে দেন, আপনি চিন্তা করতে পারেন কি অবস্থাটা হবে? আপনি পণ্য বর্জন করতে চাইছেন, কাকে ভয় দেখাচ্ছেন? তুরস্ককে, এই ফ্রান্সকে? আপনি কল্পনা করতে পারবেন ফ্রান্স মধ্যপ্রাচ্য সহ ন্যাটোর সাথে যুক্ত হয়ে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যুক্ত হয়ে ফ্রান্সের বিমান এসে লিবিয়া ধ্বংস করেনি, ইরাককে ধ্বংস করেনি, আফগানিস্তান ধ্বংস করেনি? কিছু করতে পারছেন? পারেননি তো, কিচ্ছু করতে পারেননি। আমরা 300 বছর আগেই পরাধীন হয়ে আছি, অর্থাৎ আমরা 300 বছর আগেই গোলাম হয়ে আছি। আমরা এখন পণ্য বর্জনের ডাক দিচ্ছি। দেখেন পণ্য বর্জনের ডাক। এখানে আলহামদুলিল্লাহ ফ্রান্সের সকল ধরনের পণ্য কুয়েত সরকার রাষ্ট্রীয়ভাবে বয়কট করেছে। ইসলামিক পেজ এটা ডিক্লেয়ার করছে, আলো নবী প্রেমিক। টোটাল মিথ্যা কথা, এই জায়গাটা টোটাল মিথ্যা কথা। কেন মিথ্যা কথা বলে আমাদের দেশের এই মানুষগুলোকে ক্ষতি করা হচ্ছে? আমাদের দেশের ভিতরে আপনার দেশের পুলিশ প্রশাসনের যদি উচ্চতর প্রশিক্ষণ দরকার হয়, ফ্রান্সে পাঠান। ফ্রান্স সেই ইউরোপীয় ইউনিয়নের আইন দিয়ে এখনো বিচার ব্যবস্থা চলমান। সমস্ত জায়গায় বসে আছে ইউরোপীয় ইউনিয়ন। আপনি ব্যবসা ক্ষেত্রে যাবেন, বাংলাদেশের মোট রপ্তানির 56% ইউরোপীয় ইউনিয়নে যায়। বাংলাদেশে রপ্তানি করে যে আয় করে তার 56% ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করে। আপনি এক ফ্রান্সের সাথে যুদ্ধ করতে যে আপনি পুরো ইউরোপীয় ইউনিয়নের সাথে, ফ্রান্সের সাথে যুদ্ধ করা মানে হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সাথে যুদ্ধ করা। কোনো ভুল নেই এতে। আপনার 56% যদি পণ্য, আমাদের রপ্তানির জিনিস যদি ইউরোপীয় ইউনিয়নে ঢোকে, আপনি তার পণ্য বয়কট করলে আপনার 56% পণ্য বয়কট হবে। কি খাবেন? আপনারা কথায় কথায় বলেন পণ্য বয়কট করতে হবে, আমিও বলি পণ্য বয়কট করবো অ্যাজ এ মুসলিম হিসাবে।
আমার ধর্মের অবমাননা করলে আমিও বয়কট করব। কিন্তু বয়কট করার আগে তো নিজেদের এক হতে হবে। আমরা যদি নিজেরা এক না হই, তাহলে অন্যজনে আমাদের কথা শুনবে কেন? কোন পাওয়ারে, কোন শক্তিতে আমরা তাদের কথা শোনাতে পারি? ভেবে দেখেন একবার। স্পষ্ট করে কোরআন এবং হাদিস বলছে, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে তোমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো, যদি তোমরা ধরে থাকতে পারো তোমার পথ হারা হবে না। কথা তো এতটুকুই। পেরেছি কি সেটা? আজ সুফি বলেন, শিয়া বলেন, সুন্নি বলেন, মাজারি বলেন, পূজারি বলেন, এই বলেন, সেই বলেন, ছোট ছোট বিষয়ে নিজেদের ভিতরে দ্বন্দ্ব, গন্ডগোল, ফ্যাসাদ, মারামারি, রক্তারক্তি, সারা পৃথিবীব্যাপী রক্তারক্তি, মারামারি, এই দল সেই দল। নিজেরা যদি এক না হতে পারি, তাহলে আমাদের কথা ফ্রান্স শুনবে কেন? কোন শক্তিতে আপনি শোনাবেন? আছে কি কোনো ক্ষমতা? পণ্য বয়কট করো। আপনারা সরকারকে বলছেন আন্দোলন করে সরকারকে ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। কূটনৈতিক সম্পর্ক সরকার ছিন্ন করবে, এই 56% রপ্তানি আপনাকে অন্য দেশে ঢুকিয়ে দিতে হবে। যদি পারেন তাহলে সরকার শুনবে। পারবেন? ইউরোপিয়ান ইউনিয়নে 5.5 বিলিয়ন রপ্তানি বাংলাদেশের। পক্ষান্তরে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বাংলাদেশে ঢোকে ফ্রান্স সহ 1.1 বিলিয়ন আমদানি হয়। অর্থাৎ 1.1 বিলিয়ন যদি আমদানি হয়, 5.5 বিলিয়ন আমাদের রপ্তানি হয় শুধু ইউরোপিয়ান ইউনিয়নে। আপনি কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন? নিজেদের একতা নাই, নিজেদের দলবদ্ধতা নাই, নিজেদের শক্তি নাই। আমরা তো হেরেই বসে আছি অনেক আগে। যদি ক্ষমতা থাকে, এই 5.5 বিলিয়ন বলেন, এই রপ্তানির এই এত বড় অঙ্ক বলেন, এটা পারে অন্য দেশে ঢুকাই দেন, ঢুকাই দিয়ে সরকারকে বলেন কূটনৈতিক চিহ্ন করতে। কেউ আছে? একজনকে বলেন না সরকারকে যে আমি ঢুকাই দিচ্ছি, তুমি আমার কথা শোনো। ওই আপনি তো সেটা পাচ্ছেন না। হ্যাঁ, আমাদের ইমানি শক্তি আছে। 90% মানুষ আমরা মুসলমান, প্রচুর ইমানি শক্তি আমাদের। তাহলে ফ্রান্সের দরজায় যে বিমানটা গেল আমাদের দেশের শ্রমিক নিয়ে, সপ্তাহখানিক পড়ে থাকলো, সেই লোকগুলো কি করলাম? ভুয়া কাগজপত্র বানায় পাঠিয়ে দিলাম করোনা সার্টিফিকেট দিয়ে। আবার তো সেই হাতে পায়ে ধরে সরি টরি বলে কত করে বলে সেটাকে আবার চলমান করা হলো। কেন করলেন? একটা ভিসার জন্য যান ফ্রান্স এম্বাসিতে, লাইনের পর লাইন দিয়ে দাঁড়ায় আছেন। পণ্য বয়কট করবেন? কিছু হলেই পণ্য বয়কট করবেন? আপনার মুসলমানের উপর আঘাত করলেই পণ্য বয়কট করবেন? আপনি যে নামাজ পড়েন জায় নামাজে বসে, সে জায় নামাজটা চায়নার তৈরি। চায়না তো উইঘুরে মুসলমান হত্যা করছে। কি বয়কট করবেন? আপনি যে তসবিটা টাপেন, অত্যন্ত খুব সুন্দর দেখতে, সে তসবিটাও চায়নার তৈরি। আপনি পণ্য বয়কট করছেন। আপনার সামরিক সরঞ্জাম, আপনার যুদ্ধর ময়দানের সেনাবাহিনীর যে কমিউনিকেশন ইকুইপমেন্ট, আপনার যুদ্ধজাহাজ বলেন, যাই বলেন, সে তো ইউরোপিয়ান ইউনিয়নের থেকে আমদানি হয়। হ্যাঁ, অন্য জায়গা থেকেও হয়, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আমদানি হয়। তো এত সবগুলো বাদ দিয়ে আপনি পণ্য বর্জন করতে যে কি পাইলেন? 2টা প্রসাধনী সামগ্রী, ওই কি কি জানি আছে, যে লরিয়েল, গার্নিয়ার, আর 2টা ওষুধ। এটাই কি শেষ? নো, এটা শেষ নয়। কৃষিভিত্তিক পণ্য এবং রাসায়নিক দ্রব্য যদি বাংলাদেশের ফ্রান্সের থেকে না আসে, আমাদের দেশে না ঢোকে, আমাদের বিদ্যালয়গুলোতে যে রাসায়নিক ডিপার্টমেন্ট আছে, সেখানে যে গবেষণা করে ছাত্রছাত্রীরা, সেই সমস্ত জায়গায় রাসায়নিক দ্রব্যাদি, প্লাস আমাদের দেশে রাসায়নিক দ্রব্য দিয়ে, কর্মকাণ্ড দিয়ে পরিচালিত বিভিন্ন সেক্টর ক্ষতিগ্রস্ত হয়ে যাবে শুধু এই রাসায়নিক দ্রব্যের আমদানি না করতে পারলে। আপনি পণ্য বয়কট করছেন। আপনি শুধু আছেন এক লরিয়েল নিয়ে, আমরা আছি লরিয়েল নিয়ে, কি এক প্রসাধনী সামগ্রী নিয়ে, আর আছি নিয়ে কুরবানির
আসলে গরু যদি খাই 100টা, স্প্রাইট 7 আপ খাই হাজার হাজার। কোত্থেকে আসে এগুলো? কাদের প্রযুক্তি এগুলো? পণ্য বয়কট করছেন। তো পণ্য বয়কট করার আগে এই হিসাবগুলোকে আপনাকে করতে হবে। আর সর্বোপরি আপনি পণ্য বয়কটের ডাক দিতে পারেন তখনই যখন আপনার ইউনিটি থাকবে। আপনি যে কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরো, তাহলে তুমি বিপথে যাবা না, ভুল পথে পরিচালিত হবা না। কোরআন এবং সুন্নাহ, কোরআনের জায়গায় আছে, সুন্নাহর অনেকগুলো ভাগ হয়ে গেছে। কে ঠেকাবে এগুলো? নিজেদের ভিতরে যদি মিল না থাকে তাহলে এগুলো আসবে কোত্থেকে? বিষয়গুলো এমন। তো বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন বাংলাদেশ করেনি, বিশ্বের কোনো দেশই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেনি। এগুলো একটা ইস্যু মাত্র। আজকে একটা ইস্যু আসবে, সেটা নিয়ে আপনি আন্দোলনে নামবেন, কালকে আর একটা ইস্যু এসে পুরনো ইস্যুটাকে ঢেকে দিবে, আবার আর একটা ইস্যু আসবে, এভাবে ইস্যুর পর ইস্যু জন্ম নিবে। আখেরি ক্ষতিটা আমাদের দেশেরই। আমি মুসলমান, আমার ইমানি শক্তি নবীকে অসম্মান করছে, তার জন্য আমরা বিবৃতি দিতে পারি, তার জন্য বলতে পারি, কিন্তু ভায়োলেন্ট হয়ে নয়। আমরা যদি ভায়োলেন্ট হয়ে যাই, কানাডায় বসে আছে মেজর দেলোয়ার, অবসরপ্রাপ্ত মেজর। গতকাল না গত পরশুদিন শুনলাম তার একটা ভিডিওতে দেখছি যে সে ডিফোর্স, সম্ভবত ডিফোর্স, হ্যাঁ ডিফোর্স নামে একটা দল গঠন করেছে। বাংলাদেশের স্বাধীনতা চায়, নিয়ন্ত্রণ করছে মেজর দেলোয়ার কানাডা থেকে। উনি তার ভিডিওতে বলেছেন ট্রাম্পের নির্বাচনে বাংলাদেশ নাকি সরকার কত মিলিয়ন টাকা সেখানে ভাগ, তার একটা ভাগও দিয়ে দিয়েছে, বন্টনও দিয়ে দিয়েছে, এত টাকা এত টাকা এত টাকা, অমুকে দিচ্ছে এত টাকা, তমুকে দিচ্ছে এত টাকা। এই সমস্ত মিথ্যা প্রোপাগান্ডা, গুজব ছড়ায় দেশের মানুষকে বিভ্রান্ত করে। উনি কানাডায় আছেন কোন হিসাবে জানি না, সুখের জীবনযাপন করছেন। উনি ওখান থেকে এই বিবৃতিগুলো দিচ্ছেন। সম্ভবত ওনাকে বোধহয় সরকার দেওয়ার সময় বলেই দিছে যে আমরা এত টাকা দিচ্ছি এত টাকা দিচ্ছি। উনি ডিফোর্স গঠন করছেন এবং উনি বলছেন যে ওনার মেইল লক্ষ লক্ষ কোটি কোটি লোকে ভরে গেছে, মেইল ডিফোর্সে সদস্য হওয়ার জন্য, নেতা হওয়ার জন্য, অংশ নেওয়ার জন্য। হতেই পারে, বাংলাদেশ তো কোনো ব্যাপার না, এই দেশটার বিরুদ্ধে কথা বলার মতো লোকের অভাব নেই। কিন্তু দেশটার যদি সত্যিকারের কার্যক্ষমতা কমে যায়, চলে যেতে হবে সেই স্বাধীনতা যুগে, স্বাধীনতা পরবর্তী সময়ে অর্থনীতিতে। সেটা যদি মেনে নিতে পারেন কোনো সমস্যা নেই। সেটা যদি ইমানি শক্তি দিয়ে আমরা বলছি পণ্য বয়কট করবো, লাভ দিয়ে বলতেই পারি, কিন্তু লাভ দিয়ে বলে আমরা তো বলছি না, রোহিঙ্গা মিয়ানমার আক্রমণ করলো, রোহিঙ্গাদের মিয়ানমার আক্রমণ করলো, তারা দল বেঁধে বাংলাদেশে ঢুকতে লাগলো। ঢোকার আগে এখান থেকে আমরাই বললাম তাদেরকে ঢুকতে দিতে হবে, মানবতা দেখাতে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। আজকে রোহিঙ্গা বাংলাদেশের সব থেকে বিস্ফোড়া, বড় বিস্ফোড়া। লাভটা কি হলো? পণ্য বয়কট করো, বার্মার তখন আন্দোলনে আসলো পণ্য বয়কট করো। তো যেদিন পণ্য বয়কট করবেন তা দুদিন পরেই তো খাদ্যমন্ত্রী গেল কত মেট্রিক টন চাল আনার জন্য মিয়ানমারে। তো যে দেশের চাল না হলে আপনার চুলা জ্বলে না, আপনি পণ্য বয়কট করতে চাচ্ছেন। ভারতের পণ্য বয়কট করো। যে দেশের পেঁয়াজ না হলে আপনার ঘরের মাংস জ্বলে না, চুলা জ্বলে না, সেখানে পণ্য বয়কট করো। আপনি ভারত থেকে পেঁয়াজ নিয়ে এনে মনে করছেন যে অন্য জায়গা থেকে নিয়ে আসবেন, এটাই তো চাই। তুরস্ক আপনাকে দিছে না পেঁয়াজ? ভারতের পেঁয়াজের ভিতরে কিন্তু আপনি পাথর পাননি, কিন্তু তুরস্কর পেঁয়াজের ভিতরে পাথর পাওয়া গেছে। আজকে বাংলাদেশে সম্ভবত ঢাকায় অনেক দিন পরে বাসে আগুন জ্বলতেছে। কোত্থেকে আসতেছে এই সমস্ত
জিলাপির পেঁয়াজগুলো। পণ্য বয়কট ডাক দেওয়া এবং সেই ইস্যু নিয়ে সরকারকে চাপে ফেলা এবং সর্বোপরি কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বলা, এই টোটাল বিষয়টা একটা ইস্যু হিসাবে ক্যাচ করেছে আমাদের দেশের মানুষ। আর ইন্টারন্যাশনাল অঙ্গনে তুরস্ক এটার ব্যবহার করেছে তার স্বার্থে, ফ্রান্স ব্যবহার করেছে তার ভোটের স্বার্থে। ধর্মকে ব্যবহার করেছে ফ্রান্স। কই, দুদিন আগেও তো ভারত তার ধর্মকে ব্যবহার করছে, করেনি নির্বাচনে। আমাদের দেশে ধর্ম ব্যবহার হয় না নির্বাচনে, মুসলমানদের তো ব্যবহারই হতে হচ্ছে। মুসলমানরা খালি ব্যবহারই হয়, কেন হয় একবার ভেবে দেখেন তো। মুসলমানরা খালি ব্যবহারই হয়। ভোটের দরকার, মুসলমান ধর্মকে অ্যাটাক করো, ভোট পেয়ে যাওয়া। ভোটের দরকার, মুসলমানদেরকে হত্যা করো, ভোট পাবা। কোরআন শরীফের ভিতরে সকল প্রকার তথ্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। মুসলমান সেটা সব থেকে আগে জানার কথা। আর সেটা তর্জমা করে বিজ্ঞানকে কাজে লাগায় ইহুদি খ্রিস্টানরা অস্ত্র তৈরি করে, আর সেই অস্ত্রের গুলি এসে লাগে মুসলমানের বুকে। সিস্টেমটা ভালো না? আপনারা মুসলমানরা পারেননি সেগুলো তৈরি করতে। কেন পারেননি জানেন? আপনাদেরকে ব্যস্ত রাখা হয়েছে, বিভিন্ন দলে ভাগ করে একটার সাথে আরেকটাকে লাগাই দিয়ে সময়টাকে কিল করা হয়েছে, আপনার অর্থনীতিকে কিল করা হয়েছে। আপনি যে অর্থনীতি ব্যয় করেন একজন আর একজনকে ধ্বংস করার জন্য, ওরা সেই অর্থনীতিটা ব্যবহার করে প্রযুক্তি দিয়ে, বিজ্ঞানকে ব্যবহার করে নিজেদের ডেভেলপ করার জন্য। আপনি নিজেরা মারামারি করে শক্তি ক্ষয় করে নিজেরা শেষ হয়ে যাবেন। পণ্য বয়কট করবেন, এই করবেন সেই করবেন। ওই ইহুদিদের বোমারু বিমান এসে আপনার মাথার পরে অ্যাটাক করবে। মিয়ানমার সেনাবাহিনী বছরের পর বছর মুসলমান ভাইদেরকে অত্যাচার করেছে, পুরো দেশটাকে বলা চলে ঘিরে রেখেছে। আন্তর্জাতিক বিশ্ব কিছু বলে তাদের? কেউ কিচ্ছু বলে না। আপনার দেশে করেন তো দেখি, দেখেন আপনার মাথার পেরে কিভাবে বোমারু বিমান ওড়ে। মিয়ানমারের আকাশে বোমারু বিমান, বিদেশি পরাশক্তির বোমারু বিমান না উড়লেও আপনার মাথার উপরে বোমারু বিমান উড়বে, কারণ আপনারা নিজেরাই বিভক্ত। যদি এই বিভক্ততা যে কোনোদিন এক না হয়, যদি সত্যি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য সবাই একসাথে আল্লাহু আকবার না বলে, কিচ্ছু করতে পারবেন না। পণ্য বয়কট করবেন, লাভ নেই। কার পণ্য বয়কট করবেন? বহুত শক্তিশালী তারা, 300 বছর আগেই তার গোলাম হয়ে আছেন। আর তো আগে ছিলেন শারীরিকভাবে গোলাম, এখন হয়েছেন শারীরিক মানসিক উভয়ভাবে গোলাম। আপনার পা থেকে মাথা পর্যন্ত সবকিছু তাদের দিয়ে মোড়া। কিসের পণ্য বয়কট করবেন? আপনি এক ফ্রান্সের পণ্য বয়কট করবেন, ইউরোপীয় ইউনিয়ন আপনাকে, পুরো ইউরোপীয় ইউনিয়ন আপনাকে ক্রপ করে দিবে। আপনি আমেরিকার পণ্য বয়কট করবেন, পুরো নেটো শক্তি আপনাকে পুরো ব্লক করে দিবে। আপনি চাইনিজ পণ্য বয়কট করবেন, পুরো চায়না আপনাকে ব্লক করে দিবে। কোথায় যাবেন? চিল্লান দিলে তো হবে না। চিৎকারের আগে ভাবতে হবে, আসলে আমি কি করতে চাচ্ছি, আসলে আমি কি বলতে চাচ্ছি, আসলে আমাদের কি করণীয়। মুসলমান অবশ্যই কোরআন হাদিস মানি, বিশ্বাস করি আমরা এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক। তাকে অসম্মান করলে আমাদের কলিজা জ্বলে, কিন্তু সেই জ্বলার আগে নিজেদের জ্বলাটা বন্ধ করতে হবে। আমরা তো 95% মুসলমান, এদের 90% মুসলমান দেশের ভিতরে। তাহলে ফ্রান্সের মাঠে যে বিমানটা গেল, সেখানে কিভাবে আমাদের ভুয়া ফলাফল নিয়ে করোনা রোগীরা যে হাজির হল? আমার দেশের 90% লোক মুসলমান। তাহলে এত ঘুষ কারা খায়, এত সুদ কারা খায়, এত চোর কোত্থেকে আসে, এত ডাকাত কোত্থেকে আসে, এত ধর্ষক কোথার থেকে জন্ম নিল, এত সমকামিতা কোথার থেকে জন্ম নিল, এত বলৎকার, শিশু বলৎকার কোথার থেকে জন্ম নিল? সমাজের এই পচনশীল অবস্থা কেন, কোথার থেকে আসলো? এটা কি কেউ মুসলমান না? তাহলে 90% মুসলমান বলি কেন? আমরা 90% মুসলমানের দেশ, কথায় কথায় বলি 90% মুসলমানের দেশ। তাহলে মদের বারে, এবার ঢাকার ভিতরে যে বারগুলো আছে, বিভিন্ন জায়গায় যে বারগুলো আছে, সেখানে তো লাইন কেন?
নেশার দ্রব্য এত বিক্রি কারা করে? এই লোকগুলো কি আকাশ থেকে আসছে? এরা মুসলমান না? আমি 90% মুসলমান বললেই হবে? মুসলমান হতে গেলে যে চরিত্রিক গুণাবলী দরকার, তো কোনটা আছে আমাদের ভিতরে? আছে কি আদৌ? যদি থেকেই থাকে, তাহলে আমার দেশে ধর্ষণ কেন, আমার দেশে খুন কেন, আমাদের দেশে চুরি কেন, ডাকাতি কেন, সুদ কেন, এত দুর্নীতি কেন? দুর্নীতি কারা করছে? এরা সবাই তো মুসলমান, মুসলমানের আওতাভুক্ত। তাহলে এগুলো বলার উদ্দেশ্য কি? তার মানে হচ্ছে আমরা মুসলমান বলি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের চরিত্রে সেটা আছে কিনা, সেটি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। যদি সত্যি সত্যি চরিত্রে সেটা থাকে, তাহলে হয়তো কোনোদিন না কোনোদিন সমর্থন পাওয়ার যোগ্য। যাই হোক, ফিরে যে একটু ফ্রান্সের কথা বলি, আর একটু ছোট্ট শেষ করে দিব। 2টা পারমাণবিক বোমার আঘাত জাপান সহ্য করতে পারেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, সারেন্ডার করে দিছে। আর ফ্রান্স 1960 সালের হিসাব মোতাবেক 1960 সালে ফরাসি রাষ্ট্রপতি শার্ল দ্য গেলের সরকারের অধীনে চতুর্থ দেশ হিসেবে ফ্রান্স স্বাধীনভাবে তৈরিকৃত পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে। ফরাসি সামরিক বাহিনী বর্তমানে 300-র মতো সচল ও মোতায়েন করা পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। শুধু পারমাণবিক অস্ত্রই আছে 300-র উপর, ছোট বড় মিলে। কি টিক্কা দিবেন? সংখ্যা দেখান, লোক সংখ্যা দেখান, কি লাভ? সকল পৃথিবীর সারাংশ হচ্ছে এটাই, সকল আন্তর্জাতিক তাদের অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য, তাদের দেশের অর্থনীতিকে সচল করার জন্য তারা টার্গেট ঘুরে ফিরে একটা দলকেই ধর্মীয়ভাবে করবে, সেটা মুসলমান। কারণ কোনো ইহুদির সাথে গন্ডগোল করে না, কোনো ইহুদি কোনো খ্রিস্টানের সাথে গন্ডগোল করে না, কারো কেউ শত্রু না। যার সাথে যাই কিছু থাকুক, কেউ কারো শত্রু নয়। শত্রু মুসলমান হচ্ছে সকল ধর্মের শত্রু, তাই মনে করে সবাই। কিন্তু সত্যিকার এই ধর্ম ইসলাম কাউকে শত্রু মনে করে না। নবীজি সেই শিক্ষা দেয়নি, বিদায় হচ্ছে সেই শাসন সেই বলেনি। আমরা যারা সেই জায়গাটা তৈরি করে দিয়েছি, সেটার নাম মডারেট ইসলাম। সেই মডারেট ইসলাম তৈরি করার জন্য এই ইহুদি খ্রিস্টানেরাই টাকা খরচ করে সেই মডারেট ইসলামকে সারা বিশ্বব্যাপী স্টাবল করে ফেলেছে, যার কারণে আজকে সেই মডারেট ইসলামের যারা টুপিও মাথায় দিবে, যাদের ধর্ম ইসলামও বলে বলবে, যারা ধর্ষণ করবে, খুন করবে, গুম করবে, সবই করবে, যত অনৈতিক কাজ আছে, যত ধরনের অপরাধ আছে, সবই করবে, আবার নিজেদেরকে ইসলামও বলবে। আমরা সেই মডারেট ইসলামের ভিতরে এখন চলমান আছি। অনেক বুজুর্গ ব্যক্তিদেরকে দেখি, অনেক আলেম ওলামাদেরকে দেখি। এই যে সেদিন সরকারকে 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হলো, 24 ঘন্টা আলটিমেটাম দিয়ে আন্দোলন করে শেষ হয়ে গেল। এরপরে আর কিন্তু কোনো খবর নাই। একবার কি হিসাব করে দেখেছেন? তারপরে খবর নাই কেন? কোথায় গেল তারা হারায়? সেই দিনই বলেছিলাম, এই যে আন্দোলনটা হলো, এর ভিতরে 99% মানুষই জানে না যে এর ভিতরে রাজনীতিটা কোথা থেকে ঢুকলো আর কোথা থেকে বের হয়ে গেল। মাত্র হাতে গোনা কিছু লোক জানে যে কি কারণে তারা আসে এই কথা বললো আর কি কারণে বললো না। বাদ বাকি যারা ছিল ধর্মবিরোধী ছেলে থেকে নদীমান যুবক চিৎকার করে, যদি আল্লাহ না করুক কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতো, তাহলে হয়তো ওই যে এটা আছে, যুবক শ্রেণীটা আছে, তারা ক্ষতিগ্রস্ত হতো। যাক, আল্লাহ মাফ করুক।